নিতুর মাহবুব ভাই লেখিকা ত্রিধারণিকা পর্ব ১৯। নিতু মনে মনে বলল, আমি জানি চাচি আমার মাথা খারাপ হয়ে গেছে। সত্যি সত্যিই জানি কেন খারাপ হয়েছে সেটাও জানি। আর সেটা পার্মানেন্টলি সারাতেই আমি পড়াশোনাকেই ইম্পর্টেন্ট দিচ্ছি। বাবা বললেন, এখন আর পড়াশোনা নিয়ে কথা বলতে হবে না মামুনি। কোথাও বেড়াতে যাবে? সমুদ্রের কাছে আমরা সবাই মিলে তোমায় নিয়ে যাব। নিতু ধীরভাবে বলল, আমি মন ঠিক করে ফেলেছি বাবা, শুধুই পড়াশোনা করব। বাবা নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? নিতু জবাব দিল না, কারণ সে জানে কারো সাহায্যে কিচ্ছু হবে না। সমস্যাটির সমাধান কি তোমার একার পক্ষে সম্ভব? নিতু মাথায় রাখা বাবার হাত ধরে অসহায় গলায় বলল, সমস্যাটি আমার একার তৈরি, সমাধানও আমাকে একা একাই করতে হবে। বাবা আশ্বস্তের হাসি হাসলেন, আমি জানি তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। নিতু ভেতরে ভেতরে একটা দীর্ঘশ্বাস ফেলল। এত বুদ্ধি হয়েই বুঝি এই দশা হলো? ঘরের ছেলের কাছে আজীবনের মাইর খেয়ে যেতে হলো। আহারে! বাবা বেরিয়ে যেতে যেতে বললেন, তোমার সমস্যাটি কি কখনোই আমাকে বলা যাবে না নিতু মা? নিতু স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কোনো একটা সমস্যা যা আমি কাউকেই বলতে পারি না বাবা। নিতুর এরকম খারাপ সময়ে মাহবুব ভাইয়ের বিশাল আনন্দের ব্যাপার ঘটল। ট্রেনিংয়ের মাহবুব ভাই, তিনি তার ব্যাচে ফার্স্ট হয়েছেন। এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের কারণে আগামী সপ্তাহে প্রাইম মিনিস্টার তাকে স্বর্ণপদক দিতে যাচ্ছেন। বাবা মহাখুশিতে বললেন, এই ব্যাপারটা সেলিব্রেশন করতে আগামী মঙ্গলবার ডিনারে আমাদের সবাইকে মাহবুবের বাড়িতে দাওয়াত করা হয়েছে। নিতু গম্ভীর মুখে বলল, আমি যাব না। বড় চাচি ধমকে উঠলেন, তোমার মতামত কেউ জানতে চাইছে না, সবাইকেই যেতে হবে। নিজেদের ছেলের এত বড় অ্যাচিভমেন্ট গ্রিট না করাটা অন্যায়, খুব অন্যায়। মাহবুব ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ির সবার মধ্যে হেভি তোড়জোড় দেখা গেল। সবাই নিজের মতো করে মাহবুব ভাইয়ের জন্য গিফটও নিচ্ছে। মা নিতুকেও জিজ্ঞেস করলেন, তুই কি দিবি রে মাহবুবকে? কি দেব মানে? বাড়ি গিফট দিবি না? প্রাইম মিনিস্টার পদকটা পরিয়ে ওকে সার্টিফিকেট হাতে দেবে ভাবা যায়? ঘরের ছেলে গোল্ড মেডেলিস্ট। সেদিনের ছেলে নুনুতে জিপ আটকে গিয়েছিল বলে ভ্যা ভ্যা করে কাঁদলো। তারপর হাসপাতালে নিয়ে গিয়ে মুসলমানি। আমি হাসপাতালে দেখতে যেতেই কেঁদে কেঁদে বলল, আন্টি আমার নুনু কেটে ওরা ছোট করে ফেলেছে। বেচারা নুনু ছোট বলে। নিতু বিরক্ত হয়ে বলল, প্লিজ মা, তোমার অসভ্য গল্প বন্ধ করো। এখানে অসভ্যের কি আছে? বেচারা বাচ্চা ছিল তখন, সেই ছেলে আজ প্রধানমন্ত্রী থেকে পদক পাচ্ছে। আমি তো ভাবছি ছেলেটাকে একটা সোনার চেইন দেব। নিতু, তুই বরং একটা ব্লেজার দিয়ে দে। রুবার বিয়েতে ছেলেটার ব্লেজার হারিয়ে ফেললো। মা শোনো, গিফট তো অনেক পরে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমি ও বাড়ি যাচ্ছি না। যাচ্ছি না মানে কি? তোর জন্যই তো সবার যাওয়া, আমার জন্য মানে আমার সেখানে কাজটা কি? তোর ভালো লাগবে, আত্মীয় স্বজনদের একটা গেট টুগেদার হচ্ছে, সবাইকে দেখবি। আমার কাউকে দেখার দরকার নেই, আমার পড়াশোনা আছে। পড়ে পড়ে তো আলুথালু চুলের আইনস্টাইন বনে যাচ্ছিস। এক আইনস্টাইনের থিওরির জ্বালায় পুরো পৃথিবী অস্থির, এখন আবার তুই আইনস্টাইনগিরি শুরু করেছিস। ফিজিক্স তোর মাথা থেকে নামানো দরকার। মাথা থেকে ফিজিক্স নামানো যাবে না মা, ওটা মাথায় থাকলে বরং আর কেউ আমার মাথায় চড়ে বসতে পারে না। মা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, বিয়ে করবি নিতু? বিয়ে করলে হয়তো তোর মেজাজ ঠিক হবে। আমিও ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে বিয়ে করেছিলাম, তারপরই তো আমার ভূত দেখা রোগটা সারলো। কিরে, করবি বিয়ে? আমি কেন বিয়ে করব? আমি তো ভূত দেখছি না। দেখবি কি করে? ভূত তো তোর মাথায় চেপে আসে, পড়াশোনার ভূত, সেটা নামাতে বিয়ে করবি। নিতু কঠিন গলায় বলল, আমি কোনো বিয়ে ফিয়ে করবো না, কখনোই না। চট দিয়ে থেতো করে ফেলবো। বিয়ে করবি না কেন? তুই কি চিরকুমারী ব্রত করেছিস? বিয়ে না করলে সমাজে মুখ দেখাবো কি করে? মুখ দেখাবে না? সমাজ তো তোমাকে ডাকছে না যে এসে মুখ দেখাও গো। তাছাড়া এমন তো নয় যে তুমি মুখ না দেখালে দেশ থেমে যাবে। মা সত্যি সত্যি নিতুকে চড় মেরে দিলেন। তুই বিয়ে করবি, তোর বাপও বিয়ে করবে, 100 বার করবে। আমাকে পড়াশোনা দেখাতে আসবি না। যে পড়াশোনা মানুষের মাথা পাগল করে দেয়, সেই পড়াশোনার আমার কোনো দরকার নেই। দাওয়াতের দিন বড় চাচির ধমকে নিতুকে বাধ্য হয়ে রেডি হতেই হলো। তিনি অরেঞ্জ রঙের একটা জামদানি শাড়ি দিয়ে বললেন, এরকম হুলোর মতো মুখ করে যাবে না, এটা পরে সুন্দর করে তৈরি হও। ডিনারে যাচ্ছি, বিয়ের ফাংশন তো নয়। তাছাড়া পোশাকে কিছু যায় আসে না, আমি যেমন আছি তেমন যাব। যেমন আছি তেমন যাব মানে?
তুমি কি সন্ন্যাসী বনে গেছো? শোনো নিতু, আমাদের কিন্তু কোনো সন্ন্যাসীর দরকার নেই, আমরা সাধারণ মানুষ। সুতরাং আমাদের পরিবারের সবাই হবে 8-10টা সাধারণ মানুষের মতো। আমরা সুখ দুঃখ আনন্দ বেদনা প্রভাবিত হব, সহজ অনুভূতির মানুষের মতো আচরণ করব, বুঝেছো? নিতু মন খারাপ করে বলল, জি চাচি। আর এরকম অন্ধকার গ্রহের মতো মুখ করে সবাইকে বোঝাতে হবে না যে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি যে একজন মাথা পাগল পদার্থবিদ হতে যাচ্ছ সেটা সবাই না জানলেই ভালো। যাও, রেডি হও। নিতু কান্না কান্না গলায় বলল, শাড়ি পরে আমি হাঁটতে পারি না। ওখানে তো তুমি পাহাড়ে বেড়াতে যাচ্ছ না যে তোমাকে পাহাড় বেয়ে হাঁটতে হবে। ঘরের ভেতরে সবার সঙ্গে দেখা করবে, শাড়িতে ভালো লাগবে। পরবো কি করে? তুমি বরং আমার ঘরে এসো, আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। বড় চাচি নিজেই নিতুকে তৈরি করে দিলেন, চোখে কাজল দিয়ে দিলেন, হাত খোপা করে বারান্দার টপ থেকে একটা লাল ডালিয়া খোপায় গুজে দিলেন, ঠোঁটে ম্যাচিং লিপস্টিক দিয়ে দিলেন এবং সর্বশেষে একটা কঠিন ধমক দিয়ে বললেন, কত সুন্দর পাখির মতো একটা মেয়ে তুমি, আর ইদানিং একেবারে জড় পদার্থের মতো আচরণ করছো, দেখলেই মনে হচ্ছে বহু বছরের পাগল। হোয়াই, কি হয়েছে তোমার বলো তো? বড় চাচির ধমকে নিতু কেঁদে ফেলল। বড় চাচি নিতুকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, মাথায় চুমু খেলেন, রাগী গলায় বললেন, এক্ষুনি আমায় বলবে কি হয়েছে তোমার, না হলে আমি মারবো তোমাকে। নিতু ফ্যাস ফ্যাস কাঁদুনিতে বলতে লাগলো, আমি একজনকে পছন্দ করি, কঠিন পছন্দ, কিন্তু সে আমাকে একদম পছন্দ করে না। এই পছন্দ আমার জীবন শেষ করে দিচ্ছে। আমাদের মাঝে মধ্যে খুব খারাপ ধরনের ঝগড়া হয়, সেই ঝগড়ায় সবসময় আমি হেরে যাই, কষ্ট পাই আর ছোট হই, আর সে সবসময় জিতে গিয়ে আনন্দ পায়। আমি এই পছন্দের রোগ থেকে মুক্তি চাই। কিন্তু শব্দ করে বেশ কয়েক মিনিট কেঁদেই গেল। বড় চাচি নিজেও কেঁদে ফেললেন, চোখ মুছতে মুছতে বললেন, এরকম একটা কষ্টে আমিও ছিলাম। তোমার বড় চাচার সঙ্গে আমারও খুব শক্ত ঝগড়া হতো, এখন দেখো আমরা একসঙ্গে আছি, আর এখন সব ঝগড়ায় তোমার বড় চাচা হেরে যান। সে বড় চাচার মতো ভালো মানুষ নয়। হতে পারে সে তোমার বড় চাচার থেকেও ভালো, তুমি তাকে বলেছো? তুমি কি চাও? বলতে হবে, অবশ্যই বলতে হবে। ভালোবাসার প্রথম রিকোয়ারমেন্ট হলো প্রকাশ করা, দরকার হলে রিকোয়েস্ট করে বোঝাতে হবে। মনের ব্যাপার তো নরম হয়ে আদায় করতে হবে। নরম হয়ে বলতে হবে? একবার নরম হয়ে দেখো, সব ঠিক হয়ে যাবে মামনি। দেখবে তোমার খুব ভালো সময় আসবে, খুব সুন্দর সময়। ইস, কাজল ধুয়ে গেছে, দেখি তাকাও। বড় চাচির কথায় নিতু মনে মনে ভেবে ফেলল, আজ দেখা হলে সে মাহবুব ভাইকে বলবেই, আর ঝগড়া নয়। দরকার হলে পা ধরে রিকোয়েস্ট করবে, কষ্ট তো সে এমনিতেও পাচ্ছে। মাহবুব ভাই মানা করে দিলে না হয় আর একটু বেশি পাবে। কেঁদে কেটে অস্থির হয়ে নিতু যখন মাহবুব ভাইদের বাড়িতে পৌঁছালো, দেখা গেল ঝুম বৃষ্টি নেমেছে। হুট করেই বৃষ্টি। গাড়ি থেকে নেমে সিঁড়ি পর্যন্ত যেতে যেতেই বাবা ভিজে গেছেন। মাহবুব ভাইয়ের একদল বন্ধু ছাতা হাতে একজন একজন করে এগিয়ে নিতে এলো। সবার শেষে নিতু যখনই নামতে যাবে তখনই মাহবুব ভাইয়ের উদয় হলো। তিনি খুব ব্যস্ত গলায় বললেন, এখনো বসে আছিস? কি রাশি বলতো তোর? 3 বছর 4 মাস 11 দিন পর আমাদের বাড়ি এলি, তাও এক আষাঢ় বৃষ্টি নিয়ে। তোকে দাওয়াত করাই তো বিরাট বোকামি হয়েছে, মনে হচ্ছে বৃষ্টির রাজ্যে তলটাই ছিদ্র করে দিয়ে এসেছিস। মাহবুব ভাইয়ের দিকে নিতু তাকিয়েই আবার দুনিয়া হারিয়ে ফেলল। নিষ্ঠুরটার চোখ দুটো যেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিউজিয়াম, আর মুখটা দেখতে একদম কাচের ভেতর ফুলফোটা ঝকঝকে তকতকে পেপার ওয়েটের মতো। যতবার নিতু দেখে ততবার নিতুর মনটা খুন হয়, নির্মমভাবে খুন হয়। এই পৃথিবীতে কেন এসেছিল নিতু, এই মুখ দেখে বারবার মন হারিয়ে নিঃস্ব হতে? মাহবুব ভাই ধমকে উঠলেন, নামবি না? তোকে কি 21 বার তপধর্ণী করে নামাতে হবে রাষ্ট্রীয় মর্যাদায়? তুই কি ডিপ্লোম্যাটদের একজন? নিতু গাড়ি থেকে ঠিক নামতেও পারল না। মাহবুব ভাই চট করে নিতুর হাত টেনে ধরলেন। নিতুর কাছে মনে হলো এই হাত ধরাটা অন্যরকম হাত ধরা, গা ঝিনঝিন করা হাত ধরা। নিতু হাত ছাড়াবার চেষ্টা করলো, মাহবুব ভাই সেই তোয়াক্কাই করলেন না। তারপর কিসের ছাতা, ঝুম বৃষ্টিতে ভিজিয়ে নিতুকে ঘরে নিয়ে এলেন। বাহাতে নিজের গা ঝাড়তে ঝাড়তে বললেন, ইস, ভিজে গেছি, দেখি তোর আঁচল দে তো। নিতু নিজের আঁচল মুঠো করে ধরে সরিয়ে নিল পেছনে। মাহবুব ভাই যতটুকু পেলেন সর্বশক্তি দিয়ে সেটুকু টেনে নিয়ে মাথা মুছলেন, মুখ মুছলেন, ফ্যাত শব্দ করে নাক মুছলেন এবং নিজের মতোই কথা বলতে বলতে নিতুকে পেছন পেছন টেনে নিয়ে হাঁটতে থাকলেন। আমি তো জানতামই ফ্লাইং টেস্টে আমি সেরা হব,
আরে টার্ম ফাইনাল টেস্টের আগে আমি তো তোর মুখ দেখে গিয়েছিলাম। সে যা উইশটাই করলো না, আমার সারা গায়ে উইশ। কার মুখ? আমার হবু বউয়ের কিউটি কিউটি মুখ, যেন পুচু ফুলফিটা, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। নিতু মুখ ভ্যাংচালো। আবার বউয়ের কথা, উফ। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি আয়, এদিকে সর্বনাশ হয়ে গেছে। নিতু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি সর্বনাশ? মিষ্টি গরম গরম এনে বক্স খুলে ঠান্ডা করা হয়নি বুঝলি, এখন তুলতে গেলেই সব ভেঙে যাচ্ছে। মাহবুব ভাই নিতুকে টেনে একদম ডাইনিং রুমে মিষ্টির বক্সের কাছে এনে দাঁড় করালেন। বক্স খুলেই চিৎকার দিলেন, দেখ নিতু, মিষ্টির কি বেহাল দশা। কে জানে গরমে টক হয়ে গেল কিনা। আমার এত টাকার মিষ্টি, দেখ তো, হা কর। বলেই তিনি একসঙ্গে দুটো মিষ্টি নিতুর মুখে ঠেসে দিলেন। নিতুর ঠোঁট মুখ মিষ্টিতে মাখামাখি। নিতু বেশ কয়েক মিনিটে মুখের মিষ্টি সামাল দিল। পানি খাবো। পানি কি আমি হাতে নিয়ে বসে আছি নাকি? আমি কি তোর পানি বাহক? পানি খাবো, পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে গিয়ে পানি চা। নিতু বেসিনে গিয়ে মুখ ধুলো। মাহবুব ভাই পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, মিষ্টি কি টক লাগছে? না। তুই কি টক বুঝিস নাকি? হয়তো ধরতে পারিসনি। আর দুটো খা নে। নিতু মুখ খিচিয়ে বলল, টক হয়নি, সব ঠিক আছে। সব ঠিক থাকলে আরও খাবি না কেন? নে হা কর। আর খেতে পারবো না। পারবি না মানে? খেতে তোকে হবেই। আর খেলে পেট খারাপ করবে। কি বলিস? এই বয়সে দুটো মিষ্টি খেলে পেটে সহ্য হয় না? আরে তোদের এই বয়সে ছেলে মেয়েরা তো আগুন খায়, আংড়া লেদায়, লোহা খায়, ল্যাপটা লেদায়। নিতু বিস্মিত কণ্ঠে বলল, লেদাইটা কি? দেহ থেকে মল ত্যাগ করা। দেখি আমাকে একটা মিষ্টি খাইয়ে দে তো। বল পারবি না। তোর তো আবার পারবি না বলা রোগ আছে। বল বল। নিতু ভেতরে আগুন ঝরানো দীর্ঘশ্বাসে মিষ্টি হাতে নিয়ে মলিন গলায় বলল, নিন, হাঁ করুন। মাহবুব ভাই একটা মিষ্টি খেয়ে থামলেন না, 6টা মিষ্টি খেলেন। নিতু মনে মনে বলল, আমি এতদিন কার জন্য কষ্ট পেলাম? এই মিষ্টি খেকোর জন্য? এই বেহায়ার জন্য? মাহবুব ভাই মিষ্টি খেয়ে ক্ষান্ত হলেন না। নিতুর হাত ধরে টেনে নিয়ে বারান্দার কোণে একটা মোড়ায় বসিয়ে দিলেন। এখানে বস, তোকে জরুরি একটা কথা বলবো। খুব জরুরি, নিরিবিলিতে বলতে হবে। নিতুর ভেতরটা কেঁপে উঠল। সে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। কি বললেন মাহবুব ভাই? ছটফট কেন করছিস? দাঁড়া, আমি দেখি কেউ আছে কিনা আশেপাশে। মাহবুব ভাই সাবধানে চারপাশটা দেখে নিলেন। নিতুর ভেতরে এবার বিরাট বাজ পড়া শব্দে ধকধক করতে লাগলো। সে আমতা আমতা করে বলল, কি কথা? বস আগে। এরকম লাফালে তো বলতে পারবো না। ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছিস। লাফিয়ে লাফিয়ে কি অস্ট্রেলিয়া যাবি নাকি? ভেরি কনফিডেন্সিয়াল কথা, ঠান্ডা হয়ে বসে শুনতে হবে। নিতুর ভেতরে তখন 1000 ভোল্টেজের বিদ্যুৎ বইতে লাগলো। মাহবুব ভাই নিশ্চয়ই নিতুকে সরি বলবেন এখন। বলবেন হয়তো, নিতুরে, তোর সঙ্গে ওরকম করে আমি নিজে খুব কষ্ট পাচ্ছি। দেখ, তোর মুখে হাসি না দেখলে আমার দুনিয়াটা খা খা করে। বিমান চালাতে গেলে পুরো আকাশে শুধু তোর মলিন মুখটা দেখি, তখন আর চালাতে পারি না। আমার বিমানটা না ক্রাশ করে যায়। আহারে। নিতু মুখে কাঠিন্য ভাব আনার চেষ্টা করলো। বিশিষ্ট পাঠাকে এত সহজেই সরি বলতে দেওয়া যাবে না। কিছুদিন পেছনে পেছনে ঘোরাতে হবে, দৌড় করাতে হবে, হয়রান করতে হবে। নিতু যে এতদিন ধরে কষ্ট পেল তার সত্য চাই নাকি? তারপর সরি বললে নিতু নাক কুঁচকে বলবে, ও সরি কি জন্য? আমার তো সব মনেই নেই। হাবুব ভাই ফিসফিসিয়ে বললেন, শোন, বিরাট প্যাচ লেগে গেছে। দুটো প্যাচ। 1 নাম্বার প্যাচ হলো, পোলাওতে ভুল করে এরা মটরশুঁটি দেয়নি। এই প্যাচের সলিউশন হয়ে গেছে। মটরশুঁটি আলাদা সিদ্ধ করা হচ্ছে, তারপর পোলাওতে মিশিয়ে দেয়া হবে। প্যাচ নাম্বার 2, পাবদা মাছের শুকনো ফ্রাই হবে বলেছিলাম, এখন দেখি এরা কষা তরকারি করে ফেলেছে। কষা মাছ তো আর ফ্রাই হবে না। এখন কি করি বলতো? আবার পাবদা মাছ কিনতে লোক পাঠাবো? আমার তো মাথা কাজ করছে না রে নিতু, একটু ভাবতো। নিতু বিস্মিত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি আমাকে এসব বলতে এখানে নিয়ে এসেছেন? সবাই শুনলে তো সমস্যা। বলবে দাওয়াত করে এনে ভুল রান্না খাওয়াচ্ছি। একটু কুইক ভাব। পাবদা মাছ, পাবদা মাছ। আমি পাবদা মাছ নিয়ে ভাববো? আমি? কেন রে? তোদের বাড়িতে ফাংশন হলে তো আমাকেই খাটিয়ে মারে। দেখা গেল তোদের বাড়ির কেউ মারা গেছে, ব্যাস কুলখানিতে সব কাজ আমাকে চাপিয়ে দেওয়া হবে। নিতুর মাথা ঘুরে উঠল। আমাদের বাড়ির লোক মারা গেল? কেন মরতে পারে না? তারা কি অমরত্ব পেয়ে গেছে নাকি? ধর তোর বড় চাচা মরে গেল হার্ট অ্যাটাক করে। বড় চাচা হার্ট অ্যাটাক করবেন? কেন করতে পারেন না? তোর বড় চাচার হার্ট কি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি?
এদেশে লাখো মানুষ হার্ট অ্যাটাক করছে, আর তোর বড় চাচা করলেই দোষ? নিতু আর ভাবতে পারল না। এই বদ্ধ উন্মাদের সামনে থেকে যত তাড়াতাড়ি সটকে পড়া যায় তত ভালো। কিরে, তোর আমার জন্য টেনশন হচ্ছে না? নিতু উদ্দেশ্যহীনভাবে মাথা নাড়ল। দেখি তোর কাঠটা বাড়া, একটু মাথা রেখে টেনশন হালকা করি। মাহবুব ভাই নিতুর কাঁধে আচমকা মাথা রাখলেন। ধুর, তোর কাঁধে যে একটু আরাম করে মাথা রাখবো সেই উপায়ও নেই। আর একটু লম্বা হতে পারলি না? তোর ঘাড়ে মাথা রাখতে গেলেই আমার কোমর বেঁকে যেয়ে মচকে যাচ্ছে। নিতু শূন্য দৃষ্টিতে তাকালো। এই মাহবুব ভাইয়ের জন্য সে এতগুলো দিন কেঁদেছিল, এতগুলো সময় বিরহে ছিল। শোন, আজকে তোর দায়িত্ব হলো সব বাচ্চাদের খাবার দাবারের খেয়াল রাখা। সবাই ঠিকমতো আইটেমগুলো পাচ্ছে কিনা, কারো ঝাল লাগছে কিনা, কারো মিষ্টি চাই কিনা। আমি বাচ্চাদের ঝাল মিষ্টি দেখব কেন? একটা জামদানি শাড়ি পরেছিস বলে তুই নিশ্চয়ই বাংলা, বিহার আর উড়িষ্যার রানী হয়ে যাসনি। তুই বাচ্চা, তাই বাচ্চাদের দায়িত্ব তোর। নিতু আহত কণ্ঠে বলল, আমি বাচ্চা? অ্যাকচুয়ালি তোকে কি দেখাচ্ছে জানিস? কমলা রঙের শাড়িতে তোকে বাচ্চা কমলা দেখাচ্ছে। মিনি সাইজের কমলা, দেখেছিস তো নাকি? শাড়ির পাড়ে সোনালি জড়ি সুতোটা না থাকলে যে কেউ তোকে এক্ষুনি গিলে নিত, একটু চিবিয়ে তারপর কিচ করে বিচি ফেলতো। মাহবুব ভাই হা হা করে শব্দ করে একটা বিশাল হা করে নিতুর দিকে ঝুঁকে এলেন। নিতু চমকে গিয়ে নিজের মুখটা পেছন দিকে সরিয়ে নিল। মনে মনে বলল, আমি আপনাকে কখনোই বলবো না আমার মনের কথা। মরে যাব তবু বলবো না। এরকম বদ্ধ উন্মাদের পা ধরে আমি ভালোবাসা চাই না। এই শাড়ি কোথায় পেলি বলতো? কমলা তো সেই কমলা, মনে হচ্ছে এক্ষুনি কমলার ঝুড়ি থেকে দোকানি তোকে পাল্লায় তুলে বেচে দেবে বলে তোর খুব মন খারাপ। দোকানি আমাকে বেচে দেবে? তুই বরং শাড়িটা পাল্টে আমার ওয়ারড্রোব থেকে কিছু পরে নে, টি শার্ট, প্যান্ট। শোন, উপরের ড্রয়ারে হাত দিবি না, ওখানে আমার বইয়ের জন্য গিফট রাখা আছে, নিচের ড্রয়ার থেকে পড়বি। ততক্ষণে পাবদা মাছ নিয়ে আমি ভাবতে থাকি, তুইও ভাব। নিতু মাহবুব ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোনো কথা না বলে হুট করে এক দৌড়ে ড্রয়িং রুমে চলে এলো। এই মানুষ বদলাবার নয়, কিছুতেই নয়। এই মানুষ জাস্ট অসম্ভব, অসম্ভব। ডিনারের সময় মাহবুব ভাইয়ের মা বললেন, মাহবুব বিয়ের জন্য খুব তাড়াহুড়ো করছে, দিনরাত এক কথা। মা বিয়ে করব, মা বিয়ে করব, বিয়ে না করলে মরে যাব। মা আর বড় চাচি তাতে খুব আনন্দের সাথে গলা মিলালেন। তাও তো বলছে, এরকম পাইলট ছেলে মায়েদের এখন তো আর বিয়ের কথা বলেই না, নিজেরাই বিয়ে করে নেয়। 100টা গার্লফ্রেন্ড তো এদের আঙুলের চিপায় থাকে। নিতুর গলায় ভাত আটকে গেল। সে আটকে থাকা ভাত নিয়েই প্লেটে হাত ধুয়ে ফেলল। বাবা ধমক দিলেন, খেলে না যে? নিতু জবাব না দিয়ে উঠে পড়ল। মা বাবা সবাই মিলে জম্পেশ আড্ডা দিতে থাকলেন। নিতু একবার গিয়ে বলল, বাসায় যাবে না মা? সে কি রে, আজ তো আমরা এখানে থাকবো। কি বৃষ্টি, রাস্তাঘাট ডুবে গেছে, এর মধ্যে বেরিয়ে অঘটন তো দরকার নেই। তুই গিয়ে শুয়ে পড়। ইথিসা মহানন্দে বলল, তুমি আমাদের বাড়ি ঘুরে দেখলে না নিতু, চলো, তুমি কিন্তু ভাইয়ার ঘরে থাকবে। ইথিসা বেশ উৎসাহী নিতুকে বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগলো। বাড়িটা বুঝলে ভাইয়া নতুন করে রেডি করলো। বিয়ে করবে তো তাই। তোমার ভাইয়া বিয়ে নিয়ে বেশ সিরিয়াস মনে হচ্ছে। শুধু সিরিয়াস, যুদ্ধ বলতে পারো। প্রতি মাসেই তো বইয়ের জন্য এটা সেটা কিনছে। গত মাসে নিয়ে এলো গ্লাসিয়েটর জুতো। নিতু ইথিসাকে থামিয়ে দিল, তা মেয়ে কি করে? মানে তোমার ভাইয়ের উঠবি পড়ছে বোধ হয়, ডিটেলে কিছু বলে না, তবে ভাইয়ার সব কাজে তার মুখ দেখে নেয় আগে। মাহবুব ভাইয়ের ঘরে এসে নিতু বেশ চমকে গেল। ঘরটা নীল সাদায় রং করা, সমস্ত দেওয়ালের রং নীল আর সাদা, জানালার গ্রিল, পর্দা সব সাদা রঙের। ঘরের প্রতিটি ফার্নিচারও নীল আর সাদার কম্বিনেশনে রং করা, এমনকি বিছানার সাদা চাদরটাতেও নীল সুতোয় ফুলের কাজ করা। সাদা বালিশের কভারে নীল রঙের অপরাজিতা প্রিন্ট, মেঝেতে নীল কার্পেট, সিলিংয়ে সাদা মাঝে নীল রঙের শাহীমহলের ডিজাইন। ঘরের ছোট সোফাটাও সাদা মখমলের কাভারে এবং তাতে নীল রঙের দুটো নকশা কুশান রাখা। বেড সাইডে রাখা টেবিল ল্যাম্পটাও নীল শেডের, আর সেটা জ্বালাতেই ঘরটা যেন এক অলৌকিক অদ্ভুত সুন্দর নীলাবালয় ভরে গেল। নিজের নীল সাদা এত পছন্দ, আর নিতুকে কিনা বলে নীল আকাশে সাদা বক। আচ্ছা, এই নীল সাদার মানে কি? এটা কি কোনো বিশেষ ইঙ্গিত? তোমার ভাইয়ে এমন করে সাজিয়েছেন? নিজেই। নিতু, তুমি এ ঘরে থাকবে? একা থাকতে পারবে তো? আসলে যেভাবে বাস পড়ছে, আমি তো মায়ের সঙ্গে শুব। তোমার ভাইয়া কোথায় থাকছেন?
ভাইয়া তো ড্রয়িং রুমের মেঝেতে তাস খেলছে, বন্ধুরা চলে গেলে ওখানেই শুয়ে পড়বে। তিনি তাসও খেলেন নাকি? ভাইয়া কি খেলে না সেটা বলো। প্রায়ই বলে বিয়ের পর ওর বউয়ের সঙ্গে জুয়া খেলবে, টাকাবাজি রেখে খেলা আর কি। কিন্তু মন খারাপ করে বলল, ও কি খারাপ বৃষ্টি শুরু হলো বলো তো, একেবারেই আটকে গেলাম, ডিনারে এসে তোমাদের কত ঝামেলা বাড়িয়ে দিলাম। ইতিশা হাসলো, বৃষ্টিটা যদি আজীবন থাকতো খুব ভালো হতো। কেন? আরে ভাইয়া তো খুব কম ছুটি পায়, অন্তত বৃষ্টিতে আটকা পড়েও বাড়িতে কটা দিন থাকতো। মা সারাক্ষণ ভাইয়াকে মিস করে। ও, তুমি চা খাবে নি তু এখন? তোমায় দেখে মনে হচ্ছে খাবে। ভাইয়া তো বললো তুমি নাকি সারা রাত জেগে চা খাও আর পড়াশুনো করো। ফিজিক্সে কি অনেক পড়া? না, খুবই কম পড়া, আমি ভুলে যাই তো তাই বারবার পড়তে হয়। তুমি বরং ঘুমোও গিয়ে, আমি বৃষ্টি দেখি। তোমার ভয় লাগলে ডেকো কিন্তু। ইতিশা চলে গেল। নিতু জুতো পায়ে বিছানায় উঠে পড়ল। হোক নোংরাই বিছানায়, তো শয়তানটা বউ নিয়ে ঘুমাবে। জল্লাদের বিছানাটা সে ময়লা করে দেবে, সব নষ্ট করে দেবে, সব ওয়ারড্রোবে বউয়ের জন্য গিফট নিতু সব শেষ করে দেবে, সব। একসময় কাঁদতে কাঁদতে সে কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। মাহবুব ভাইয়ের বিছানাটা সাদা ফুলে ফুলে সাজানো, তার মাঝখানে নীল শাড়ি পরে নিতু মাথা নিচু করে বসে আছে। মাহবুব ভাই ঘরে এসে শটান দরজা আটকে দিলেন। নিতু বিছানায় বসেই কেঁপে উঠল। কিছু সময় চুপচাপ কাটলো। মাহবুব ভাই টেবিল থেকে এক গ্লাস পানি খেলেন ঢক ঢক করে। উফ, নিতুরও তো বড্ড তেষ্টা পেয়েছে। তারপর নিতুর খুব কাছে এসে বসলেন, খুব কাছে। আর গায়ের গন্ধটা এসে নিতুর নাকে লাগছে। নিতুর শরীরে টিপসি চলে এলো। হাসনা হেনা ফুল শুকলে যেমন ভেতরটা ফুঁসে ওঠে, খুব করে সব কিছু দোলাতে ইচ্ছে করে, ঠিক সেরকম। নিতু শাড়ির আঁচলের কোনোটা টানতে চাইল। মাহবুব ভাই নিতুর সামনে পেছন ফিরে দু হাত ছড়িয়ে বসলেন। সুটটা খুলে দে তো নিতু, গরম লাগছে। নিতু না তাকিয়েই বলল, পারবো না। দুদিন পর আমার র্যাঙ্ক কী হবে জানিস তো? ফ্লাইট লেফটেন্যান্ট। এদেশের একজন ফ্লাইট লেফটেন্যান্টের কোট খুলতে তুই মানা করিস? তোর কি শাস্তি হতে পারে জানিস তো? অপরাধ প্রমাণিত হলে 10 বছরের সশ্রম কারাদণ্ড। মাহবুব ভাই নিতুর দিকে আরেকটু পিছিয়ে গেলেন। নিতু পেছালো। মাহবুব ভাই আরেকটু পিছিয়ে নিতুর কোলে পড়ে যেতেই নিতু কাঁপা কাঁপা হাতে মাহবুব ভাইয়ের কোটটা খুলতে দুপাশে হাতটা বাড়ালো। মাহবুব ভাই সঙ্গে সঙ্গেই নিজের শরীরের সমস্ত ওজন নিতুর উপর ছেড়ে দিলেন। মাহবুব ভাইকে সেই দু হাতে শক্ত করে জাপটে ধরল। উফ, ভার লাগছে তো, সোজা হন, এক্ষুনি সোজা হন। মাহবুব ভাই আরও গা এলিয়ে দিলেন। নিতু নিজের টাল সামলাতে না পেরে পেছনে বিছানাতে চিত হয়ে শুয়ে পড়ল। মাহবুব ভাই গলার টাইয়ের নটটা ডান হাতে ঢিলে করতে করতে বললেন, একদম উয়া করবি না, মেরে ফেলবো। বলেই তিনি নিতুকে নিজের কাছে টেনে নিলেন। আমার কাছে আসতে এত পেঁচিয়ে শাড়ি পরার কি আছে? আমার কি শাড়ির প্যাচ খোলার এত টাইম আছে নাকি? নিতুর কুচি ধরে টান দিতেই নিতু উঠে বসলো। মাহবুব ভাইয়ের হাত সরিয়ে দিল। মাহবুব ভাই ততক্ষণে কুচিসহ শাড়িটাই খুলে নিয়েছেন। আমি যাব। মাহবুব ভাই মুখ ভেঙে বললেন, এমন থাপ্পড় দেব যে মুখের গ্রাফ পাল্টে যাবে। তিনি উঠে দাঁড়িয়ে নিজের শার্টের ইন খুললেন, হাতের বোতাম খুললেন। নিতু বিছানায় বসে খুলে যাওয়া শাড়িটা গায়ে জড়াবার চেষ্টা করছে। মাহবুব ভাই নিতুর হাতটা খামচে ধরে বললেন, দে, শার্টটা খুলে দে তাড়াতাড়ি, কুইক। আমি পারবো না, বাইরে যাব। বাইরে কি? বাইরে তোর জন্য মন্ত্রিসভা বসে আছে, জরুরি বিল পাস করতে হবে, না করলে কি দেশ ভেসে যাবে? মাহবুব ভাই নিতুকে আবার ঠেলে শুইয়ে দিলেন, আবার চেপে ধরলেন বিছানায়। বুকের কাছের আঁচলটা এত জোরে টানলেন যে পিন ছিঁড়ে গেল। কি শাড়ি পরিস, ধরতেই ছিঁড়ে যায়। তোর বাবা দিয়েছে তো, নিশ্চয় গুলিস্তানের লট থেকে কিনেছে। দেখি কাত হ। বলেই মাহবুব ভাই পুরো শাড়িটা খুলে মেঝেতে সরে ফেললেন। নিতু আবার উঠে বসবার চেষ্টা করলো। মাহবুব ভাই তাকে নিজের সমস্ত শরীর দিয়ে চেপে ধরেছেন। চেষ্টা কাজে দিল না। মাহবুব ভাইয়ের অবাধ্য হাতের বিচরণ নিতুর সমস্ত শরীরের অনুভূতিটাই গুলিয়ে দিল। নিতু ফিসফিস করে বলল, এখন কি হবে? মাহবুব ভাই যেন শুনলেনই না এমনভাবে একটু উঁচু হয়ে নিতুর দিকে তাকালেন, বা চোখটা গাঢ় করে টিপে দিলেন। নিতু দু হাতে মুখ ঢেকে ফেলল। মাহবুব ভাই এমন করে তাকে দেখছে কেন? না দেখলে হয় না বুঝি? তোর ব্লাউজের হুক কইরে, সামনে তো নেই। নিতু চিৎকার দিয়ে বলল, হুক খোলা যাবে না, একদম না, কিছুতেই না। ছিঁড়ে ফেলি কি বলিস? এর বিনিময়ে 1000 ব্লাউজ কিনে দেব।
মাহবুব ভাই বুকের কাছে হাত দিতেই নিতু বলল, ব্যথা পাচ্ছি। ছোঁয়ার আগেই ব্যথা পাচ্ছিস? একদম ঢং করবি না। হুক ছাড়া পড়লি কি করে? হুক পেছনে, আগে বলবি তো? আর হুক খুলতে ভুল হবে না আমার। মাহবুব ভাই সঙ্গে সঙ্গেই নিতুর পিঠে নিচে হাত ঢুকিয়ে দিলেন। নিতুর ঠোঁট কামড়ে ধরলেন। নিতু তার মাঝেও আস্তে করে বলল, ব্যথা লাগছে আমার।